প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিজ্ঞান প্রযুক্তি আইসিটি বিষয়ক অনুষ্ঠান সাইটেক 24 এ। আপনাদের সাথে আছি আমি আল মোহাম্মেদুল খান। জানাবো জ্ঞান বিজ্ঞানের নানা অজানা কথা। তবে মূল অনুষ্ঠানে যাওয়ার আগে চলুন দেখে আসি কি থাকছে আমাদের এবারের পর্বে। গ্রাহক পর্যায়ে বেড়েছে টেলিকম সেবার খরচ। 232 জনকে দেয়া হলো 50,000 টাকার স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান। জানাবো দেশের এক উদ্ভাবকের তৈরি ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কে। সেই সাথে জানাবো কম্বোডিয়ার বিখ্যাত বাসের ট্রেন সম্পর্কে। আগামী 5 জুলাই শুরু হচ্ছে অ্যাস্ট্রো অলিম্পিয়াডের বাছাই কার্যক্রম। থাকবে সপ্তাহের সাইটেক 24 টেক টিপস। টেলিকম অপারেটরদের উপর চাপিয়ে দেওয়া বাড়তি করের বোঝা বইতে হবে সাধারণ গ্রাহককেই। এতে কমে যেতে পারে গ্রাহকের সংখ্যা, ফলে বড় রকমের রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার। এমনই জানিয়েছে দেশের মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেন মোবাইল অপারেটর, গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের প্রতিনিধিরা। তারা বলেন, সরকার টেলিযোগাযোগ খাতে কর বাড়িয়ে অধিক রাজস্ব আদায়ে চিন্তা করছে, কিন্তু সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতির প্রভাবে মোবাইলে কথা বলা ও ইন্টারনেটের ব্যবহার কমছে। নতুন বাজেটে সম্পূরক কর বাড়ানোর ফলে তা গ্রাহকের উপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। এতে করে গ্রাহকের ব্যবহার কমে গেলে অপারেটর কোম্পানিগুলো লাভের মাত্রা কমতে থাকবে, যার ফলে সরকারও রাজস্ব কম পাবে। তাই ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি ও জনগণের সেবার কথা মাথায় রেখে সরকারের প্রতি কর পুনর্বিবেচনার আহ্বান জানায় এমটপ। বক্তারা আরো বলেন, সরকার সুদূর প্রসারী চিন্তা না করে কর আরোপ করায় স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জন সম্ভব নয়। এ সময় ইন্টারনেটের উপর সাপ্লিমেন্টারি চার্জ প্রত্যাহারের দাবি জানান এমটপ নেতারা। দেশের নারী সমাজকে মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে না পারলে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার বিকেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের উন্নয়ন, উৎসাহ প্রদান এবং ব্যবসাকে ত্বরান্বিত করার লক্ষ্যে স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় 232 জন নারী উদ্যোক্তাকে 50,000 টাকা অনুদান দেওয়া হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের অধীনে এই অনুদান দেওয়া হয়। প্রতীককে চেক গ্রহণ করেন মুনতাহিনা কেয়া, তৃষ্ণা দেও ও সাদিয়া আলম সেতু। উপস্থিত ছিলেন উই সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশাও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, উৎসাহ এবং সহযোগিতা পেলে নারী উদ্যোক্তারা সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। স্বপ্ন ছিল নিজের গাড়িতে চড়ার, তবে সেই স্বপ্ন পূরণে বাধা ছিল অনেক। সেই বাধা পেরিয়ে স্বপ্ন পূরণে এবার নিজেই আস্ত গাড়ি তৈরি করে ফেললেন দেশের এক উদ্ভাবক। ব্যাটারি চালিত, পরিবেশ বান্ধব এবং অল্প খরচে চলাচলযোগ্য এমন গাড়ির কদরও পাওয়া যাবে বেশ বলে বিশ্বাস করেন এই উদ্ভাবক। পুরাতন যন্ত্রপাতি দিয়ে প্রাইভেট গাড়ি তৈরি করে তাক লাগালেন বিদেশ ফেরত টুটুল হোসেন। অটো গাড়ির সেম যেমন আমাদের বাংলাদেশের বেশিরভাগই অটো গিয়ারের গাড়ি, এই অটো সেম এটা প্রাইভেটের, ওটা হলো হ্যান্ড ব্রেক। মাত্র 70 টাকা খরচে টুটুলের গাড়ি পাড়ি দেবে 120 কিলোমিটার পথ। এটা আপনার তেল খরচ নাই, খালি শুধু বিদ্যুৎ খরচ। 70 টাকা থেকে 75 টাকা আপনার খরচ যাবে। স্বপ্নের গাড়ি তৈরিতে প্রায় 3.5 লাখ টাকার মতো খরচ হয়েছে বলে জানান মোটর মেকানিক টুটুল। এটার খরচ আপনার প্রায় 3.5 লাখ টাকার মতো হবে। প্রতিটা দরজায় ধরেন আমার এক দরজায় প্রতি 14,000 করে খরচ আছে। নতুন গাড়ির মতো দেখতে এই গাড়িতে রয়েছে 5টি ব্যাটারি, একটি ডিজিটাল মিটার, একটি সাউন্ড বক্স, স্টিয়ারিং, ব্রেক, এক্সিলেটর, প্লাস্টিক জাতীয় গ্লাস, ফ্রন্ট লাইট এবং ব্যাক লাইট সহ বিভিন্ন অংশ। এছাড়া পেছনে 3 জন এবং সামনে চালক সহ মোট 5 জনের জন্য আরামদায়ক সিটের ব্যবস্থা রয়েছে এ গাড়িতে। গাড়ির ভেতরে এসি না থাকলেও আছে ফ্যান ও মোবাইল রাখার ব্যবস্থা। এই হেডলাইটটা ধরেন আমরা সেকেন্ড হ্যান্ড ব্যবহার করছি, সম্পূর্ণ বাংলা প্রোডাক্ট, বিভিন্ন কোয়ালিটির মাল আছে। এই স্টিয়ারিংটা আমরা সেকেন্ড হ্যান্ড ব্যবহার করি। এখানে ধরেন 2টা ফার্নেস, একটা গান শোনার বক্স আছে, একটা ডিজিটাল মিটার লাগাইছি। 2টা ব্যাকলাইটে ধরেন 600 থেকে 700 টাকা খরচ গেছে। একটা স্পেয়ার চাকা, এটা হলো ধরেন একটা প্লাস্টিক জাতীয় গ্লাস ব্যবহার করছি আমরা। প্রায় 14 বছর প্রবাস জীবন শেষ করে দেশে ফিরেছেন টুটুল। নিজের শখ পূরণ করতে একটি গাড়ি তৈরির উদ্যোগ নেন তিনি। অবশেষে মাত্র 3 মাসের চেষ্টায় স্বল্প খরচে 4 চাকার প্রাইভেট গাড়িটি তৈরি করতে সক্ষম হন টুটুল।
ছোটকালের থেকে গাড়ির প্রতি শখ, গাড়ি চালানোর শখ, বাংলাদেশে ফিরে যায় তো যে কোনো একটা নতুন আবিষ্কার আমি একটা গাড়ি তৈরি করব। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর গ্রামের বিদেশ ফেরত টুটুল তার বাড়ির পাশে নিজের একটি ওয়ার্কশপে মোটরগাড়ি মেরামতের কাজ করেন। কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গা থেকে পুরাতন যন্ত্রাংশ কিনে এনে ব্যাটারি চালিয়ে এই গাড়িটি তৈরি করেন তিনি। গাড়িটা অনেক সুন্দর দেখতে, সেম আপনার প্রাইভেট যেরকম ওরকম, আপনি এদিক ওদিক যাওয়ার জন্য, ঘোরাঘুরি করার জন্য অনেক একটা সুন্দর প্লেস গাড়ি। গাড়িটি তৈরি করতে ব্যাটারি ছাড়া খরচ পড়েছে 2,40,000 টাকা। দামি প্রাইভেট গাড়িতে যেসব সুবিধা আছে তার তৈরি অল্প টাকার প্রাইভেট গাড়িতেও একই রকমের সকল সুবিধা রয়েছে বলে দাবি করেন টুটুল। এটা কোনো অকটেন লাগে না, পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, গ্যাস লাগে না, এটা আপনার কারেন্টে চলে ব্যাটারির মাধ্যমে। বাজার থেকে 10 থেকে 12 লাখ টাকায় কিনতে পারা যে কোনো প্রাইভেট কারের মতোই সেবা দেবে ব্যাটারি চালিত এই ছোট্ট বাহন। ফলে মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত কোনো ব্যক্তিও গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখতে পারবে বলে মনে করেন স্থানীয় একটি ওয়ার্কশপের স্বত্বাধিকারী। একদম পরিবেশ বান্ধব গাড়ি এটার কোনো আপনার এনভায়রনমেন্টে কোনো ইফেক্ট নাই। নিম্নবিত্ত মানুষরাও এটা অ্যাফোর্ড করতে পারবে। 10-15 টাকার যে গাড়িটা, ওই নিম্নবিত্ত লোকেরা এই গাড়িটাতেই সেই স্বাদটা পাবে। পুরাতন যন্ত্রপাতি দিয়ে আবিষ্কৃত গাড়িটি এক নজর দেখতে দূর দূরান্ত থেকে এসে ভিড় করেন অনেকে। অন্যান্য গাড়ির তুলনায় ব্যাটারি চালিত এই গাড়িটি বেশ মজবুত, তাই গাড়ির সক্ষমতা দেখতে অনেকে গাড়ির ছাদে চড়ে বসেন। গাড়িটি কেনার আশায় দাম জানতে চান অনেকে। এই গাড়িতে অনেক উঠতে, অনেক ঘুরতে ভালো লাগে। এই গাড়িতে দেখতে অনেক সুন্দর, গাড়িটা অনেক আরামদায়ক এবং আমি এরকম একটা গাড়ি কিনতে চাই। চাহিদা পেলে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি তৈরি করে সারা দেশে সরবরাহ করতে চান তিনি। এতে বিদেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে গাড়ি আমদানি কমে আসবে বলেও মনে করেন এ উদ্যোক্তা। নিজ খরচ এটা এই গাড়িটা বানাইছে। বাংলাদেশে প্রথম ডিজাইন এরকম। এটা টুটুল ভাই এটাকে আরো বাণিজ্যিক আকারে প্রসার করতে পারে, যাতে ইম্পোর্টের ইয়েটা আরো কমে যাবে। আমি মনে করি সরকারের উচিত এদিকে একটু নজর দেওয়া। সরকার যদি আমার সহায়তা করে তাহলে আমি আরো উপর দিকে উঠতে পারবো, কিন্তু আমি আরো অনেক মডেলের গাড়ি তৈরি করে দেখাতে পারবো। রেল লাইন ধরে ছুটে চলা জিনিসটা দেখলেই চমকে উঠবেন আপনি। ছোট্ট একটি বাঁশের কাঠামোর উপর বসে আছে 10 থেকে 12 জন, আর 40 থেকে 50 কিলোমিটার বেগে অবলীলায় চলে যাচ্ছে অদ্ভুত এই যান। বলছিলাম কম্বোডিয়ার বিখ্যাত বাঁশের ট্রেন বা নড়ি, যার অভিজ্ঞতা নিতে দেশ বিদেশ থেকে ছুটে আসে লাখো পর্যটক। তবে এই নড়ির দেখা পেতে হলে যেতে হবে দেশটির বেটামবাং প্রদেশে। বাঁশ দিয়ে তৈরি ট্রেনেই যাতায়াত করছেন হাজার হাজার মানুষ। অদ্ভুত এই বাঁশের ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে ছুটে চলে। শুধু ট্রেনই নয়, এখানকার স্টেশনও বাঁশের তৈরি। ছাদবিহীন খোলা পরিবেশ ও মুক্ত হাওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনিও ভ্রমণ করতে পারেন। স্থানীয়দের যোগাযোগের অন্যতম ভরসা এই বাঁশের ট্রেন। প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের তৈরি সব স্থাপনা ও সৃজনশীলতায় সমৃদ্ধ দেশটিতে বাঁশের তৈরি এই ট্রেনের জন্ম 80-র দশকে। এই ট্রেন দেখে মনে হবে যেন এটি শিশুতোষ কোনো কল্পকাহিনীর গাড়ি। মেট্রো রেল আর এক্সপ্রেস ট্রেনের দুনিয়ায় যখন বুঁদ গোটা বিশ্ব, তখন আধুনিকতার যুগে বাঁশের তৈরি ট্রেন নজর কেড়েছে সবার। বিশেষ এই ট্রেনের দেখা মিলবে কম্বোডিয়ার বাটামব্যাঙে। শুরুতে এই ট্রেনের কোনো ইঞ্জিন ছিল না। রেল লাইনের ওপর দিয়ে ঠেলে ঠেলে চালানো হতো এই ট্রেন। যুগের পরিবর্তনে সেই বাঁশের ফ্রেমে যোগ হয়েছে ইঞ্জিন, গতি পেয়েছে বাঁশের শরীর। মূল কাঠামো বা বসার জায়গাটি বাঁশের হওয়ায় স্থানীয় নাম নড়ির পাশাপাশি ব্যাম্বু ট্রেন বা বাঁশের ট্রেন হিসেবেও এটি বেশ পরিচিত। বাঁশের তৈরি ট্রেনের মূল কাঠামোয় রয়েছে একটি বাঁশের পাটাতন। এই পাটাতনকে মজবুত করতে ব্যবহৃত হয় একটি ধাতব পাত। এটি নির্মাণে ব্যবহার করা হয় পরিত্যক্ত সব জিনিসপত্র। তবে বাঁশের ট্রেন চলাচলে সাধারণত মোটর সাইকেল বা ট্রাক্টরের পুরনো ইঞ্জিন ব্যবহার করা হয়। নড়ির এক্সেল তৈরিতে ব্যবহৃত হয় পরিত্যক্ত ট্যাঙ্কের যন্ত্রাংশ। ট্যাঙ্ক থেকে নেওয়া চাকার উপর বাঁশের স্লেট দিয়ে আবৃত একটি স্টিলের ফ্রেমযুক্ত বাঁশের ট্রেন তৈরি করতে প্রায় 4 দিন সময় লাগে। প্রাথমিক নকশা অনুযায়ী এতে কোনো ব্রেক বা ইঞ্জিন না থাকলেও কম ভাড়া ও তুলনামূলক দ্রুত গতির কারণে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বাঁশের ট্রেন বা নড়ির লাইন একটাই, তবে দুই দিক থেকে দুটি নড়ি এসে মুখোমুখি হলে থেমে যায় অন্যটি। হালকা নড়িটার মালামাল খালাস করে সেটিকে লাইনের পাশে নিয়ে আসা হয়, যেন অন্য নড়িটা সহজেই চলে যেতে পারে। এজন্যই অতি সাধারণ গোছের ও হালকা ওজন দিয়ে এটি নির্মাণ করা হয়। নড়ি চলে যাবার পর আবারও আগের নড়িকে লাইনে এনে মালামাল তুলে স্টার্ট দিলে আগের গতিতে চলতে থাকে গন্তব্যে। কিভাবে এলো এই নড়ি? 1970-এর দশকে গৃহযুদ্ধ ও খেমার যুদ্ধের শাসনামলে কম্বোডিয়ার জাতীয় রেল রোড পরিত্যক্ত হয়ে পড়ে।
1980-র দশকে পুনরায় ট্রেন চলাচল শুরু হলেও চলতে থাকা গেরিলা যুদ্ধে বিভিন্ন অবকাঠামো বিধ্বস্ত হয়ে পড়ে। রাস্তাগুলোর অবস্থা হয়ে পড়ে শোচনীয়। এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত কঠিন হয়ে পড়ে। এ সমস্যার সমাধানে অদ্ভুত এক যানবাহন তৈরি করেন স্থানীয়রা। সেটি আজ নরি বা বাঁশের ট্রেন বলে বিখ্যাত। এটি এখন কম্বোডিয়ানদের যোগাযোগের প্রধান ভরসার নাম। আগামী 5 জুলাই শুরু হচ্ছে স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড বাছাই কার্যক্রম। গত 8 জুন অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াডের জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এই অলিম্পিয়াডে 14 থেকে 18 বছর বয়সী স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারলেও বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন না। দেশব্যাপী আয়োজিত অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াডের প্রাথমিক বাছাই কার্যক্রমটি শুরু হবে আগামী 5 জুলাই। প্রাথমিক বাছাই কার্যক্রম থেকে নির্বাচিত 500 জন প্রতিযোগীকে নিয়ে আগামী 3 আগস্ট ঢাকায় আয়োজন করা হবে অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড জাতীয় বাছাই কার্যক্রম। জাতীয় বাছাই কার্যক্রম থেকে সিনিয়র গ্রুপের 15 জন এবং জুনিয়র গ্রুপের 15 জন সহ মোট 30 জনকে নিয়ে 4 দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাই করা হবে। সেই আবাসিক ক্যাম্প থেকে নির্বাচিত 5 প্রতিযোগী আসন্ন 28তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক শামস রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন। অলিম্পিয়াডে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য www.astronomybangla.com/olympiad2024 লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, আমরা প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করি। ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের এই ফোনগুলোতে স্ক্রিনে গ্রিন লাইন থেকে শুরু করে আরও বিভিন্ন সমস্যায় পড়তে হয় আমাদের। সাইটেক 24 এর এই পর্যায়ে জানাবো স্মার্টফোনের কিছু কমন সমস্যা এবং সেগুলোর সমাধান সম্পর্কে। স্ক্রিনের গ্রিন লাইন সমস্যা বর্তমানে স্মার্টফোনে খুব সাধারণ সমস্যা, যা সচরাচর প্রায় সকল ব্র্যান্ডের স্মার্টফোনে দেখা যায়। স্মার্টফোন ব্র্যান্ডগুলো সবচেয়ে বেশি তাদের ওলেড এবং অ্যামোলেড ডিভাইসে গ্রিন লাইন সমস্যার সম্মুখীন হয়েছে। স্যামসাং, অ্যাপল, গুগল, ওয়ানপ্লাস এবং শাওমির মতো বিশিষ্ট ব্র্যান্ডগুলি তাদের ফ্ল্যাগশিপ মডেলগুলিতে এই সমস্যার ক্ষেত্রে রিপোর্ট করেছে। গ্রিন লাইন সমস্যার জন্য ডিম্পলের উপর থেকে নিচে একটি সরু সবুজ দাগ দেখা যাবে। সবুজ দাগের সাথে অন্য রঙের দাগও থাকতে পারে। স্ক্রিনে মাঝে মাঝে কাঁপতে থাকা সবুজ দাগও দেখা যেতে পারে। এক্ষেত্রে অনেক মডেলেই নতুন আপডেটের কারণে সমস্যা হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। তাই যখনই ফোনে আপডেট আসবে সঙ্গে সঙ্গে আপডেট না দিয়ে বিভিন্ন ব্লগে ব্যবহারকারীরা কি লিখছেন সেগুলো দেখার পরামর্শ দিয়েছেন টেক বিশ্লেষকেরা। এক্ষেত্রে টুইটার, ফেসবুক, ইউটিউবে রিভিউ দেখে বা কমেন্টে অন্য ইউজারদের মতামত দেখে আপডেট দেওয়ার পরামর্শ তাদের। ওয়ানপ্লাসের স্মার্টফোনগুলো এই সমস্যা একটু বেশি। তবে এবার বাংলাদেশেই ওয়ানপ্লাসের গ্লোবাল ভার্সনের স্মার্টফোনে ভার্টিক্যাল লাইনের বা গ্রিন লাইন সমস্যা বিনামূল্যে রিপেয়ার করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গত মাসে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনপ্রিয় এই ব্র্যান্ডের প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি করা স্মার্টফোন নর্ড N30 AC 5G উন্মোচন অনুষ্ঠানে এই তথ্য জানান ওয়ানপ্লাস বাংলাদেশের আফটার সেল সার্ভিস ডিরেক্টর মোহাম্মদ রুবায়েত ফেরদৌস চৌধুরী। তবে অন্যান্য মডেলের ক্ষেত্রে সমস্যায় পড়ে অনেকেই রিপেয়ারিং শপে গিয়ে ডিসপ্লে পরিবর্তন করেও সমাধান পাননি, কারণ সেসব মডেলে এটি মূলত সফটওয়্যার জনিত সমস্যা ছিল। এমনকি অ্যাপল তার কিছু মডেলে নিয়মিত সফটওয়্যার আপডেটের মধ্য দিয়েই এই সমস্যার সমাধান করেছে। গ্রিন লাইন সমস্যার আরও কিছু কারণ থাকতে পারে বলছে কোম্পানিগুলো। এর মধ্যে অন্যতম লুজ ডিসপ্লে কানেক্টর, ড্যামেজ ডিসপ্লে কানেক্টর বা ফোন পানিতে পড়লে অথবা হাত থেকে পড়ে আঘাতপ্রাপ্ত হওয়া। প্রিয় দর্শক, বিজ্ঞান ও প্রযুক্তির জগতে আবিষ্কার চলমান। আজ ফিরতে হচ্ছে, তবে আগামী সপ্তাহে ফিরবো এই জ্ঞান বিজ্ঞানের নতুন সব তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত সাথেই থাকুন সাইটেক 24 এর। আমাদেরকে জানাতে বা আমাদের থেকে জানাতে মেল করুন siteek24.news24@gmail.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের, এবং অবশ্যই প্রযুক্তির সঠিক ব্যবহারে মনোনিবেশ করুন।